নমস্কার। চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কেশব ভট্টাচার্য, একজন নেতাজি প্রেমী এবং কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। আপনাদের সঙ্গে আজকে রয়েছি। আজকের আমরা নেতাজির বিরুদ্ধে যে চক্রান্ত, এটা নিয়ে ধারাবাহিকভাবে আমরা বলছি, শেষ হবে না। আজকে চক্রান্ত করেছেন নেতাজির বিরুদ্ধে কংগ্রেসের তাবড় নেতারা, যারা দেশপ্রেমিক বলে পরিচিত, যারা দেশহিতৈষী বলে পরিচিত, যারা দেশের নেতা বলে পরিচয় দেয়, অন্তত সব মানুষ তাই বলে, কারণ পত্রপত্রিকার প্রচারে এইভাবে বলা হয়েছে তাদের বিশ্বাসঘাতকতা নেতাজির প্রতি, তাদের নেতাজির বিরুদ্ধে তাদের যে চক্রান্ত, এই ইতিহাস জানতে গেলে তাদেরও কথা বলতে হবে। আমাকে কিছুদিন আগে একজন দুজন ফোন করেছিলেন, অনেকেই মেসেজ পাঠান যে আপনি চক্রান্তের জালে নেতাজিতে এই এপিসোডে চক্রান্ত দেখাচ্ছেন, খুব ভালো জিনিস, কিন্তু তাই বলে গান্ধীজি বিপ্লবীদের সম্বন্ধে কি ভূমিকা ছিল, বা জওহরলাল নেহেরু ভারতবর্ষের সম্বন্ধে কি ভাবতেন, বা সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কি করেছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার কতখানি অবদান আছে, এটা তো বলছেন না আপনি বলছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে বল্লভভাই প্যাটেল থেকে আরম্ভ করে, গান্ধীজি থেকে আরম্ভ করে, নেহেরু থেকে আরম্ভ করে, ভুলাভাই দেশাই থেকে আরম্ভ করে, গোবিন্দবল্লভ পন্ত থেকে আরম্ভ করে, এইসব এত নাম, আপনি তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতখানি ব্যর্থ হয়েছেন এটা বলছেন কেন? মানে হ্যাঁ, এটাই তো বলতে হবে, উত্তরটা দিয়েছিলাম, এটাই বলতে হবে। এই কারণে নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করছেন, তাদের তো একটা উদ্দেশ্য ছিল, এখনো আছে সেই উদ্দেশ্য, যারা করছেন এখনো। উদ্দেশ্য ছিল কি, নেতাজি তো ব্রিটিশের চরম শত্রু, ব্রিটিশ তো নেতাজিকে তার শত্রু ভাবত, এবং ব্রিটিশ সেই জন্যই জানতো যে এই সুভাষচন্দ্র বসু, তার যে চিন্তাধারা, তার যে মানসিকতা, সেটা যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের সর্বনাশ হবে, মানে ব্রিটিশের সর্বনাশ হবে। তো সে কারণে এটা ব্রিটিশের ভাবনা ছিল, এবং তারা সেই জন্যই ভারতবর্ষের ওই কংগ্রেসের মধ্যে যারা ছিলেন, প্রাথমিক স্তরে কথা বলছি না, ধরুন এই কংগ্রেস তো প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, ইংরেজদের লোকরা এটা প্রতিষ্ঠা করেছে, হিউম সাহেব। কথা হচ্ছে যতদিন যাচ্ছে, যতদিন এই কংগ্রেস ব্রিটিশের ভয়ের ব্যাপার হয়নি, বা ব্রিটিশকে চিন্তা করতে হয়নি কংগ্রেসের সম্বন্ধে, কংগ্রেস বিপদ সৃষ্টি করতে পারে এরকম চিন্তা করতে হয়নি, ততদিন পর্যন্ত এটা একবারে এই কংগ্রেসটা কোনো প্রতিষ্ঠানই ছিল না। একটা নাম কেউ আসতে, বিকালবেলা বসতাম, বিকালবেলা বসে একটু আলোচনা করলাম, 4-5 জন, কয়েকজন বেশ নামি দামি লোক, একটু কথাবার্তা বললাম, মাঝে মাঝে একটু লেখাটাকে লিখলাম, চিঠি লিখলাম, সরকারকে দিলাম, এই তো। কিন্তু কংগ্রেসের মধ্যে সুভাষচন্দ্রের আগমন এটা সম্পূর্ণ পাল্টে দিয়েছিল কংগ্রেসের চরিত্রটাকে। অন্তত সাধারণ মানুষের মধ্যে ধারণা হয়েছিল যে সুভাষচন্দ্র বোস হচ্ছে একজন জাত লড়াকু, তিনি একজন বিপ্লবী, তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আঘাত করতে তিনিই পারেন, তিনি ভিক্ষা করে স্বাধীনতা আনবেন না, ভিক্ষা চাইবেন না, তিনি চাইবেন পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা। কিন্তু এটাও মনে রাখবেন যে পূর্ণ স্বাধীনতার কথা তো বলা হয়নি প্রথমে, সবসময় হ্যাঁ আমরা স্বরাজ চাই, স্বায়ত্তশাসন চাই। স্বায়ত্তশাসন মানে এটা কিন্তু পূর্ণ স্বরাজ নয়, কেন্দ্রে একটা সরকার থাকবে, ফেডারেল স্ট্রাকচার, আমরা সেলফ গভর্নমেন্ট, সুতরাং এটাই আমরা খুশি হব। কই গান্ধী জওহরলাল তো পূর্ণ স্বাধীনতা কথা তো বলেনি। আবার যখন পূর্ণ স্বরাজের কথা বলেছিল, দেখা গেল ওই পূর্ণ স্বরাজ বলতে গান্ধীজি বুঝেন সেলফ গভর্নমেন্ট, একটা ফেডারেল স্ট্রাকচার থাকবে, ওপরে একটা কেন্দ্রীয় সরকার থাকবে, আমরা এতেই সন্তুষ্ট, আমাদের কিছু ক্ষমতা দেওয়া হোক, এই তো। সুভাষচন্দ্র বোসই প্রথম থেকে তিনি শেষ পর্যন্ত বলেছেন পূর্ণ স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা, শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পরাস্ত করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া নয়, আমাদের লক্ষ্য থাকবে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়ে আমাদের স্বাধীনতা। এই যে পরিকল্পনা এটা খুব করেন। সুতরাং
সুভাষচন্দ্রের জনপ্রিয়তা অকল্পনীয়ভাবে ভারতবর্ষে বেড়ে গিয়েছে। একটা কারণও আছে, কারণ গান্ধীজি বা জওহরলাল নেহরু যে পরিবেশে মানুষ হয়েছেন তাতে তারা এই স্বাধীনতা কথা চিন্তা তো করেনি। একটা আন্দোলন হবে, একটু রিপ্রেজেন্টেশন দেব, কথা বলবো, প্রয়োজনে অসহযোগ আন্দোলন হবে, কিন্তু তাতে স্বাধীনতা আসবে কিনা সেটা বলেননি। যে স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা চাই, অর্থনৈতিক যুদ্ধে দারিদ্র, নিরক্ষরতা, ব্যাধি এগুলো দূরীকরণের জন্য আমাদের এই কাজ করতে হবে। এটা কোনো পরিকল্পনাই ছিল, লক্ষ্যহীন। এই জন্য সুভাষচন্দ্রের সঙ্গে বীরত্ব সবসময় বেড়েছে। কিন্তু এই জিনিসটা হলো কেন? সুভাষচন্দ্র এই যে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, এই যে দরিদ্র মানুষের মধ্যে মিশে যাওয়া, সেবা কাজ করা, এটা তো তার ছোট বয়স থেকে, এবং স্কুলের বয়স থেকে। উড়িষ্যায় তিনি যখন পড়তেন স্কুলে, তারপর কলকাতায় যখন চলে আসলেন প্রেসিডেন্সি কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায়, তিনি একবারে ছোট বয়স থেকে তিনি ঈশ্বর সাধনায় মগ্ন ছিলেন। স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দর দ্বারা প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এখন সুভাষচন্দ্র যখন রাজনীতিতে প্রবেশ করেন, কলকাতায় চলে এসছেন, প্রেসিডেন্সি কলেজে পড়েছেন, সেই সব কিছু, তখন থেকেই তো ছাত্র আন্দোলন, তার তেজোদ্দীপ্ত বক্তৃতা ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কলেজে পড়ার সময়, এসব কিছু হয়েছে। তিনি যে বলেছেন, বক্তৃতা দিয়েছেন, সমস্ত ভারতবর্ষ জুড়ে সাধারণ ছাত্রদের আকৃষ্ট করেছে। তার বাগ্মিতা, অসাধারণ বাগ্মিতা, কল্পনাতীত, এবং তার নিষ্কলঙ্ক চরিত্র, তার অকল্পনীয় ব্যক্তিত্ব, তার সততা, তার জাতীয়তাবোধ, তার দেশপ্রেম এত সোনার চেয়েও খাঁটি, যার জন্য সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজ, যুব সমাজ সারা ভারতবর্ষব্যাপী তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। সুভাষচন্দ্র কলকাতা কংগ্রেসে তিনি যোগদান করলেন। কলকাতা কংগ্রেসে তিনি তখন কংগ্রেসের তিনি জেনারেল অফিসার কমান্ডিং, জিওসি তিনি হলেন। তিনি এক স্বেচ্ছাসেবক বাহিনী, যেটা একেবারে মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করেছিল, এইসব করেছিল। এই দেখেই সবাই বুঝতে পারল এটা নিরামিষাশী একটা কংগ্রেস, আজকে আমিষাশী যদি হয় সে হচ্ছে সুভাষচন্দ্রের জন্য। এর আগে তো দেশবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল। দেশবন্ধু তার রাজনৈতিক গুরু। সেই দেশবন্ধুর সঙ্গে 1923-24 সালে তিনি স্বরাজ্য পার্টিতে জয়েন করলেন, সুভাষচন্দ্র মেয়র হলেন, এগুলো সব ইতিহাস। অর্থাৎ তার রাজনৈতিক গুরু হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার শিক্ষাগুরু বা বৈপ্লবিক দর্শন যে বুঝিয়েছিলেন সে হচ্ছে বেণীমাধব দাস, তার আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ। সুভাষচন্দ্রের মধ্যে এই সবার একটা বিরাট প্রভাব পড়েছিল, সেই জন্য তো সুভাষচন্দ্র। তা সেই সময় সুভাষচন্দ্রের জনপ্রিয়তা অকল্পনীয়। বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। তিনি গিয়ে মিটিং করছেন, ছাত্র সম্মেলন, যুব সম্মেলন নিয়ে যাচ্ছে। কেন তাকে? সে তো যুক্ত বাংলায় থাকেন, উড়িষ্যায় ছাত্র জীবনে বেশ কিছুদিন কেটেছে ওখানে। তার এই অসীম সাহস, তার সাংগঠনিক ভূমিকা, সংগঠন করার যে তার নেতৃত্ব দেওয়ার ভূমিকা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম, নিষ্কলঙ্ক সংগ্রাম, তার নিষ্কলঙ্ক চরিত্র, এগুলি আকর্ষণ করেছিল। বিপ্লবী মানসিকতা সুভাষচন্দ্রের, তার জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক চিন্তাধারা, এগুলো সবাইকেই, ব্রিটিশকে যেমন চিন্তায় ফেলেছিল তেমনি চিন্তায় ফেলেছিল গান্ধীজিকে। সুভাষচন্দ্র কলকাতায় থাকাকালীন, ভারতবর্ষে থাকাকালীন 1919 সালের 15ই অক্টোবর তিনি তো কেমব্রিজে যান তার বাবার কথায় ICS পরীক্ষা দেওয়ার জন্য। সুভাষচন্দ্র একদমই ইচ্ছা ছিল না, এটা আপনারা যে অনেকেই জানেন, কিন্তু বাবার কথা তিনি অমান্য করেননি। তিনি গেলেন, সেখানেও তিনি যেটা করলেন সেটাও চমকে যাওয়ার মতো। তিনি তো গেছেন পড়াশোনা করতে। এমনি সুভাষচন্দ্রের খুব পছন্দের সাবজেক্ট ছিল মনোবিজ্ঞান, দর্শন শাস্ত্র, এগুলো। কিন্তু তিনি গেলেন
বেশি দিন থাকেননি, আবার ফিরে এসছেন তো। কিন্তু তিনি ওখানে গিয়েও ইংল্যান্ডের রাজনীতি সম্বন্ধে জানার জন্য, তারা কিভাবে ভারতবর্ষের সম্বন্ধে, তাদের দেশটা কিরম ছিল, তাদের ঐতিহ্য কি, ইতিহাসটা কিরম জানার জন্য তিনি ইউরোপের ইতিহাস, ইংল্যান্ডের ইতিহাস একের পর এক বই পড়ে যেতে লাগলেন। এ হচ্ছে সত্যিকারের রাজনীতিবিদ, আমার জানতে হবে। এবং জানার পর তিনি যে কদিন ইংল্যান্ডে ছিলেন, পরে তো অনেকবার গেছেন, যে কদিন ইংল্যান্ডে ছিলেন সে কদিন ওই হোস্টেলে আছে ছাত্রদের নিয়ে, সেই ছাত্রদের কোনো দুঃখ দুর্দশা হলে, কোনো কোনো অসুবিধা হলে সেটা নিয়ে আন্দোলন করা, সেটা নিয়ে ছাত্রদের সংগঠিত করা, এগুলো করেছেন। ফলে ইংল্যান্ডে পর্যন্ত তার পরিচয় এসে গেল, প্রচণ্ড বেড়ে গেল। এবং ইংল্যান্ডের ছাত্ররাও যারা ভারতীয়, প্রবাসী ভারতীয়, তারা এমনি হয়তো চুপচাপ থাকছেন, কিন্তু একজন নেতার মতো নেতাকে পেয়েছে বলে তারাও একটু জেগে উঠেছিল। ফলে তিনি যখন ইংল্যান্ডে গেছিলেন আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য, সেই সময় কিন্তু এত কাজ করেও, এত রকম সেবামূলক কাজ, আন্দোলনমূলক কাজ করার পরেও তিনি আইসিএস পরীক্ষাটা দিয়েছিলেন এবং সাকসেসফুল হয়েছিলেন। কিন্তু সেটা ছেড়ে তিনি আইসিএস পরীক্ষায় সাকসেসফুল হওয়ার পরও তিনি কিন্তু বিরাট আইসিএস হলে সেদিনকার দিন, আজকের দিন আইএস তো নয়, সেদিনকার আইসিএস। তিনি যে কিভাবে থাকতে পারেন রাজার হালে, এটা কেউ কল্পনা করতে পারবেন না। কিন্তু তিনি থাকেননি, তিনি চলে আসলেন। তার আইসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার পরও তিনি যে আইসিএস এ পোস্টিং পাচ্ছেন, সমস্ত কিছু ছেড়ে তিনি চলে আসলেন ভারতবর্ষে। কবে চলে এসছেন? 1921 সালের 16 জুলাই তিনি চলে আসলেন। একটু জেনে রাখুন আপনারা, সেই সময় জওহরলাল ছিল কেমব্রিজে, জওহরলালও কেমব্রিজে গিয়েছিল। জওহরলাল ছিল অন্তর্মুখী, ঘর থেকে বেরোতো না, একটু বইটই কিছু পড়তো, কিন্তু নিজেই বলেছে আমার মনোযোগ বেশি ছিল না সেখানে। তো বাইরে কি হচ্ছে হোক, আমাদের ইংল্যান্ডে ভারতীয় ছাত্ররা আছে, তাদের কি হচ্ছে হোক আমার বয়ে গেছে, আমার দরকার নেই। এটাই ছিল জওহরলালের মানসিকতা। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুভাষচন্দ্র আর জওহরলাল। তা এই জিনিস তো আমরা দেখলাম, পাশে দাঁড়াতে পারছে না সুভাষচন্দ্রের জনপ্রিয়তা পাশে। সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন, ছাত্র সম্মেলন, যুব সম্মেলন, এমনকি শ্রমিক কৃষকের সম্মেলন, সুভাষচন্দ্রকে মেইন স্পিকার করে ডাকা হতো। একের পর এক ঘটনা ঘটেছে, একের পর এক। আপনাদের এখন তিনটি চারটি জায়গার নাম বলছি, কোথায় কোথায় সুভাষচন্দ্র এরকম বক্তৃতা দিয়েছেন, ওখানে ডেকেছেন বারবার। সব তো রয়েছে ওখানে, গান্ধীজি রয়েছেন, জওহরলাল রয়েছেন, ভুলাভাই দেশাই রয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছেন, গোবিন্দ বল্লভ পন্ত রয়েছেন, এই করে চামচে টামচে প্রচুর রয়েছে। কিন্তু তাদের জনপ্রিয়তা কোথায়? কিন্তু কাগজপত্রে তো, আর ব্রিটিশের বদান্যতায় তারাই তো নেতা বলে কাগজে বেরোচ্ছে, কিন্তু তবু তো প্রচার হয়ে যাচ্ছে। তখন তো সোশ্যাল মিডিয়ার ছিল না, তাহলে তো সব লোকই জানতে পারত। কিন্তু তবু কিছু কাগজে বেরোতো, ইংরেজি কাগজ, হিন্দি কাগজ, বাংলা কাগজ। তাতে সুভাষচন্দ্রের জনপ্রিয়তা ভীষণভাবে বেড়ে গিয়েছিল ছাত্র সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে। বিভিন্ন রাজ্যে, সাউথের রাজ্য, উত্তরের রাজ্যগুলো, পশ্চিমের রাজ্যগুলো, এই সমস্ত জায়গায় যে পত্রপত্রিকা বেরোতো, মাঝে মাঝেই সুভাষচন্দ্রের সম্বন্ধে অনেক কিছু বেরোতো। ফলে তার জনপ্রিয়তা বিপুল হয়ে যায়। এটাই হচ্ছে গান্ধীজির, এটাই হচ্ছে জওহরলালের, এটাই হচ্ছে ভুলাভাই দেশাই, এটাই হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের, এটাই হচ্ছে গোবিন্দ বল্লভ পন্তের। আর সব আছে কিছু নাম করার দরকার নেই, কৃপালনী, এইসব। এরা হিংসা করতে আরম্ভ করে, এটা বাস্তব কথা, এটা হিংসা করতে আরম্ভ করে। ও মহাত্মা গান্ধী একদম অহিংস নীতি বিশ্বাস করে মোটেই না, কিন্তু ডিক্টেটর অফ কংগ্রেস, তার কথাই শেষ কথা। সে বলবে, অন্যরা সব হাত তুলবে, তার ইচ্ছাই শেষ। এটা কোনো এটা কোনো পার্টি হলো? সেই পার্টির মধ্যে তিনি কোনো পজিশনে নেই, অথচ তিনিই শেষ কথা। ডিক্টেটরশিপ, স্বৈরতন্ত্র, এই জিনিস তো আজও চলছে। পারিবারিক শাসন নেহরুর চলেছে না? এখনো চলেছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার অবদান
আমি বলছি, আমরা বলছি, অনেকেই বলবে, ইতিহাস খুলে দেখবেন, নেই। জেল খাটা সে লোক দেখানো। জওহরলালে জেল খাটা মানে ওটা একটা গেস্ট হাউস। উনি তো আবার জেলে থাকলে অনেক কিছু খান, মুরগির রোস্ট করে ঘি দিয়ে ভেজে, এইসব ব্যাপারটা আছে। হয় নাকি স্বাধীনতা সংগ্রামী সে জেলে এইভাবে থাকবে? গান্ধী আমরণ অনশন তো সারা জীবনের একটা প্রহসন। সকালবেলা আমরণ অনশন করলো, বিকালেই দেখা গেল অনশন উঠে গেল, গিয়ে বললো, তারপর তিনি প্রেস কনফারেন্স করে বললেন ইংরেজি আমাকে এই কথা বলেছে। আদৌ বলেনি, কিছুই হয়নি। আর সুভাষচন্দ্রের কথা যদি বলি, হাওড়ের মনুমেন্ট 1940 সালের জুলাই মাসের 2 তারিখ কি 3 তারিখ সুভাষচন্দ্র যখন অ্যারেস্ট হলেন, সুভাষচন্দ্রকে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্সি জেলে, তারপর টর্চার করা হলো। সুভাষচন্দ্র সরাসরি বললেন, অন্যায়ভাবে আমাকে আটকানো হয়েছে, গণতান্ত্রিক অধিকার আমাদের আন্দোলন করার, ব্রিটিশের বিরুদ্ধে অধিকার আমাকে আন্দোলন করার। আমাকে যদি আপনারা না ছাড়েন তাহলে আমি আমরণ অনশন করব। হ্যাঁ, সুভাষচন্দ্র এরকম বলেছিলেন। ব্রিটিশ সারেন্ডার করলো। ঘটনা হচ্ছে ব্রিটিশ সারেন্ডার করলো, গান্ধীজির মতো নয়। গান্ধী বিকালে ফলের রস খেতে আরম্ভ করলো, আমরণ অনশন শেষ। আর সুভাষচন্দ্র বললেন, না, আমি আমরণ অনশন করব যদি আমাকে না ছাড়েন এখান থেকে। ইংরেজরা ভয় পেয়ে গেল। জানে তো, সুভাষচন্দ্র একজন নিষ্কলঙ্ক চরিত্র, আর ওদিকে ধান্দাবাজ নেহেরু থেকে আরম্ভ করে প্যাটেল থেকে ভুলাভাই দেশাই সব আছে। এদের মধ্যে পার্থক্য আছে। সুভাষচন্দ্র লড়াই করে স্বাধীনতা নেবে, এটা ইংরেজ বিশ্বাস করত। ওর জন্যই স্বাধীনতা হবে। আর ইংরেজরা এটাও জানতো, বাকি যারা আছে, যাদের কথা বললাম, গান্ধীর কোর পোশাক, জওহরলালে, তারপর চামচে টামচে যা আছে, এরা সব স্তাবক ব্রিটিশের। এটাকে বলে ফুট লিকার অ্যান্ড বুট লিকার। এরা ভিক্ষা দর কষাকষি করে স্বাধীনতার জন্য, ভিক্ষা চায়। এটা তো হয় না। শুধু ইংরেজ জানে সুভাষচন্দ্র আলাদা। সুতরাং ইংরেজ বলল, ঠিক আছে, আমরা এই প্রেসিডেন্সি জেলে তোমাকে রাখবো না, আপনাকে রাখবো না, কিন্তু আপনাকে বাড়িতে থাকবেন আপনি, ওখানে আমরা আপনাকে নজরদারি করে রাখবো, আপনি জেলে থাকবেন না, তাহলে অন্তত অনশনটা ওঠান। তখন সুভাষচন্দ্র ওরা নিয়ে গেল এলগিন রোডের বাড়িতে, ওখানে তিনি থাকলেন। তারপর তো আপনারা ইতিহাসটা জানেন। তা এই হচ্ছে ডিফারেন্স বিটুইন সুভাষচন্দ্র বোস অ্যান্ড গান্ধী অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। তা এবার যেটা বলবো আমি, যে এই হিংসা, দেশ, তারপরে আপনার সুভাষচন্দ্রের জনপ্রিয়তায় ঈর্ষা, এই জিনিস কিন্তু চলেছিল দীর্ঘদিন ধরে। তা আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। গান্ধীজি, জওহরলাল এবং স্তাবকদের যে কি মনোভাব সুভাষচন্দ্রের সম্বন্ধে, সুভাষচন্দ্রের জনপ্রিয়তার জন্য তার হিংসা করতে বলেইছি। মোরারজি দেশাইয়ের নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন 1977 সালে জনতা দলের পক্ষ থেকে, নিশ্চয়ই শুনেছেন। জন্ম 1896 সালে, মৃত্যু হয়েছিল 1995 সালে। সেই মোরারজি তার স্মৃতিকথা অনেক কিছু লিখেছেন স্মৃতিকথায়। সেখান থেকে আমরা জানতে পারি যে সুভাষচন্দ্রের জনপ্রিয়তার জন্য গান্ধীর মন খারাপ হয়েছিল, হিংসা করত, প্যাটেলও তাই, গান্ধীজিরও তাই। 1929 সালের প্রথম দিকে, জানুয়ারি মাসের প্রথম দিকে, গুজরাটের একটি শহরে বেশ কিছু জাতীয়তাবাদী তরুণ এরা একটা সংগঠন তৈরি করে। সেই সংগঠনের পক্ষ থেকে এরা ঠিক করে, আমরা একটা সম্মেলন করব, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু হবেন প্রধান বক্তা, সভাপতি হবেন। এখন সেই সংগঠনটার তো সভাপতি ছিলেন মোরারজি দেশাই। সংগঠনের অন্যরা সবাই যখন বলল, আমাদের যে সম্মেলন হবে, আমাদের যে সমাবেশ হবে, সেই সমাবেশে, যুব সম্মেলন, সেই সমাবেশে আমরা চাই সুভাষচন্দ্র বসু আসুক, তিনিই আমাদের প্রধান বক্তা হন, অর্থাৎ
সম্মেলনের প্রথমে তিনি সভাপতিত্ব করবেন, সভাপতি থাকবেন, উদ্বোধনী ভাষণও তিনি দেবেন। সংগঠকরা সবাই খুশি। তা আগেই বলেছি যে গুজরাটের আহমেদাবাদে যুব সম্মেলন হবে। সেখানে সবাই মিলে ঠিক করেছিল যে এখানে সুভাষচন্দ্র বসুকে সভাপতির আসন দেওয়া হবে, তিনি সভাপতি হিসেবে উদ্বোধনী ভাষণ দেবেন। সবাই রাজি হয়েছেন, কারো আপত্তি নেই। কিন্তু যেটা হলো গন্ডগোল, মোরারজি দেশাই এই ব্যাপারটা পরে হঠাৎ করে, তিনিও তো গান্ধীবাদী, তিনি তো গান্ধীর মন পছন্দের লোক, তিনি মোরারজি দেশাই মনে মনে, এটা বলতে হবে, আমরা সবাই জানি মোরারজি দেশাই মনে মনে সুভাষচন্দ্রের বিরোধী ছিলেন, যে উনি গান্ধীর পক্ষে নয়, সুতরাং সুভাষচন্দ্রের বিরোধী প্রকাশ করেননি, কিন্তু প্রকাশ হয়ে গেল। মোরারজি দেশাই বলল না, এটা করা যাবে না, এখানে বরং আমরা জওহরলাল নেহরুকে ডাকবো। সংগঠকরা তাই রাজি হয়ে গেল। কি করব এখন? এদিকে সঙ্গে ঠিক করা হল, যদি জওহরলাল রাজি না হয় তাহলে বোসকে আবার নিয়ে আসবে, সুভাষচন্দ্র বোসকে আবার বলা হবে। সুভাষচন্দ্র বোসের কাছে এটা নতুন তো নয়, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যুবনেতা, ছাত্রনেতা হিসাবে তিনি বহু বক্তৃতা করেছেন। সুতরাং আজকে হবে, কালকে হবে, পরশু হবে, যে কোনো দিন হবে। কিন্তু সুভাষচন্দ্র বোস তো এটা ভাবেননি যে হয়তো তার টাকা বাতিল হয়ে যাবে। যাই হোক, যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, তখন বললো জওহরলাল নেহরু যদি রাজি না হয় তাহলে বোসকে আবার বলা হবে, ওনাকেই ফিরিয়ে আনা হবে। যাক, এটা এখন কথা হচ্ছে যে আপনার এটা যখন চলছে তখন জওহরলালের মানসিকতা অনেকেই জানে, কংগ্রেসের অনেক নেতাই জানে, নিজেদের মধ্যে তো খাওয়াখাওয়ি হয়, কে বড় কে ছোট, আমি বড়, আমি গান্ধীর সবচেয়ে বড় লেজুর, এ বলবো আমি গান্ধীজি সবচেয়ে বড় লেজুর, এই নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি হয়, চামচেদের মধ্যে লড়াই হয় সবসময়। তা জওহরলাল আবার একটু ফুটানি মারা লোক তো, একটু স্টাইল করে হাঁটা, কথা বলা, একটু এই আছে আর কি, বনেদি পরিবার দেখাতে হবে। তো সেই জন্য বললো জওহরলালকে চিঠি কাউকে দিয়ে আমন্ত্রণ করতে হবে, তো নাহলে তো হবে না। সেই জন্য তখন সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি গুজরাট কংগ্রেসের তখন সভাপতি ছিলেন, তাকে গিয়ে ধরল যে আপনি চিঠি দিন। এদিকে জওহরলাল বক্তৃতা দেবে সভাপতি হিসাবে, এটা প্যাটেলেরও মনঃপূত নয়, কারণ প্যাটেলও ভাবছে আমি যদি জওহরলালকে এরকম চিঠি দিয়ে বলি, তাহলে যদি গান্ধী আবার রাগ করেন, সবাই তো গান্ধীজি খুশি রাখবেন। সেই কারণে জওহরলালকে আর প্যাটেল, এই সর্দার বল্লভভাই প্যাটেল আর জওহরলালকে রিকোয়েস্ট করে চিঠি দিল না, যদি আমার প্রভু রাগ করে। ঘটনা এটাই। তখন বাধ্য হয়ে, তখন কি করা, উপায় নেই আর, মোরারজি দেশাই একটা আমন্ত্রণ পত্র দিল জওহরলাল নেহরুকে। জওহরলাল সেটা অ্যাকসেপ্ট করলো না, কারণ মোরারজি ও নামি তো কেউ নয়, ও আমাকে চিঠি দেবে, অন্য কেউ দেবে না, আমি সেখানে যাব। আসলে নেহরুর একটা আছে যে আমি যদি যাই আমার নিজেদের রাগ করে, এইসব ব্যাপারগুলো আছে। ফলে আবার বোসকে বলা হলো, বিপদে পড়ে গেল। তখন মোরারজি বিপদে পড়ে গেল, আরে এত ঘটনার পরে সুভাষচন্দ্র বোসকে ডাকা হবে। প্যাটেল যখন শুনল যে সুভাষচন্দ্র বোসকে আবার আমন্ত্রণ করা হয়েছে, যে আগে সিদ্ধান্ত ছিল, প্যাটেল প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল মনে মনে। সে দেখলো এ তো হতে পারে না, সুভাষ বসুর জনপ্রিয়তা আরো বেড়ে যাবে, আমরা তো সেই নিচেই থাকবো। প্যাটেল কি করলো আপনারা কল্পনা করতে পারবেন? সর্বসম্মত সিদ্ধান্ত নিল যে আমাদের এই সম্মেলনটা বাতিল হচ্ছে, এবং সুভাষচন্দ্রকে তার বার্তা দিয়ে টেলিগ্রাম করে জানিয়ে দিল। এই হচ্ছে আপনার কংগ্রেসের হিংসুটে, ঈর্ষাকাতর, ব্রিটিশের স্তাবক, নেতাজির সবচেয়ে বিরোধী এদের পরিচয়। অনুষ্ঠানটাই বাতিল হয়ে গেল, সম্মেলনটা বাতিল হয়ে গেল। এত আয়োজন করা হলো, যুব সম্মেলন আহমেদাবাদে হবে গুজরাটে, এত সবাই প্রস্তুতি নিচ্ছে, সুভাষচন্দ্র এখানে আসবেন, এটা প্রথমে জেনেছিল সবাই, এবং দ্বিতীয়বার তাই হলো। জওহরলাল নেহরুকে বাতিল করে তার বদলে সুভাষচন্দ্রকে আনা হলো, আনার জন্য তার বার্তা পাঠানো হলো। হিংসায় জ্বলে পুড়ে ওই সম্মেলনটাকে বাতিল করলো
কংগ্রেস নেতৃবৃন্দ, প্যাটেল, নেহেরু থেকে আরম্ভ করে সবাই, কেউ চাইছিল না সুভাষচন্দ্র বোস এখানে আসুক। তার অসাধারণ জনপ্রিয়তা, ভাবতে পারেন এরম ঈর্ষা, এরম ব্রিটিশের স্তাবক, এই গ্রুপটা ভাবা যায়? দেশ গোল্লায় যাক, দেশ স্বাধীনতা গোল্লায় যাক, আমরা সুভাষচন্দ্রকে আটকালাম, এটাই আমাদের আনন্দ। এটাই তো আমরা ইতিহাসে পড়িনি। আমরা যেমন চক্রান্ত জেলা নেতাজি বলবো, তাতে চরিত্র সম্বন্ধে বলতে হবে। অথচ জেনে রাখুন, ওই বছরে 1929 সালে এত বাধা, এত ঈর্ষা, এসব সত্ত্বেও কিন্তু সুভাষচন্দ্রের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই বছরই 1929 সালে যে ঘটনাটা বললাম, গোড়ার দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, ওটা তো বাতিল হলো, কিন্তু ভেবে নিন সেই বছরই 1929 সালে সেপ্টেম্বর মাসে পাঞ্জাবে, লাহোরে কনফারেন্স হলো। কাদের? পাঞ্জাব স্টুডেন্টস কনফারেন্স। কে সভাপতি ছিলেন? সুভাষচন্দ্র বসু। পারলো? গুজরাটে হলো না, পাঞ্জাব থেকে আবার ডাকলো, সেখানে সুভাষচন্দ্র গেলেন। তার এই বিপুল জনপ্রিয়তা। কত বয়স তখন? সুভাষচন্দ্র বয়স কত তখন? 32 বছর। গান্ধীজিও তার থেকে অনেক বড় তখন, জওহরলালও তার থেকে 8-10 বছরের বড়। ডেকে নিচ্ছে কাকে? সুভাষচন্দ্রকে, তার জনপ্রিয়তার জন্য। সেখানে তার কারণ অসাধারণ বাগ্মী, তার বক্তব্য শুনলে ছাত্ররা, যুবরা উদ্দীপিত হয়ে ওঠে, লড়াই করার জন্য মনে হচ্ছে মাঠে নামতে চায়। এই তার বক্তব্য, এই তার জাতীয়তাবাদী চেতনা, এই তার বাগ্মিতা, এই তার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা, এগুলোই আকর্ষণ করেছিল সারা ভারতের ছাত্র, যুব, শ্রমিকদের। এই কারণে তাকে ডাকা হয়েছে। আবার এই বছরেই, অর্থাৎ 1929 সালে নভেম্বর মাসে, দেখুন নাগপুর, সেই নাগপুরে সেন্ট্রাল প্রভিন্সেস ইয়ুথ কনফারেন্স, বিশাল সম্মেলন। প্রধান বক্তাকে সুভাষচন্দ্র, তিনি সভাপতি। এইসব জায়গা থেকে ডাকছেন, তো সব জায়গা থেকে ডাকছেন সারা ভারতবর্ষে। আবার সেই বছরেই, সেই 1929 সালের ডিসেম্বর মাসে বেরার, আমরুটিতে বেরার, সেই বেরারের স্টুডেন্ট ইয়ুথ কনফারেন্স, সেখানে সুভাষচন্দ্রকে ডাকা হলো। ভাবতে পারেন এগুলো? ভাবতে পারেন? এত নেতা, তাদের সম্বন্ধে প্রচার হয় কাগজে, ব্রিটিশ প্রচার করে যাচ্ছে, কিন্তু অন্তর্জয় করে নিয়েছে সুভাষচন্দ্র বোস। সেই জন্য ওই 32 বছর বয়সে দেখা যাচ্ছে তাকে ডেকেই যাচ্ছে, তিনি সব জায়গায় যাচ্ছেন। স্বাভাবিক, এতে হিংসা হবেই। বিশেষ করে যারা কাজ করে না অথচ প্রচার চায়, তারা হিংসা করবে। এই নোংরামিটা করেইছিল, এই নোংরামি চলছিল। 1929 সালে যেমন হয়েছে, তার আগেও হয়েছে। তারপর তো হরিপুরা কংগ্রেস আপনারা দেখেছেন, ভেবেছিল সুভাষচন্দ্রকে পকেটে নেবেন, পারেনি। সর্বসম্মতি করে নির্বাচিত হয়েছেন, ভেবেছেন নির্বাচিত যখন হয়েছে তখন সুভাষচন্দ্রকে পকেটে রাখা যাবে, কিন্তু না, পারেনি। সুভাষচন্দ্র বাধ্য হয়ে, তখন গান্ধীজি আর উপায় ছিল না তো কিছু, কি করবেন? তার কথা তো সুভাষচন্দ্র শুনবে না, সে অন্যায় কথা বলবে, সুভাষচন্দ্র শোনার লোক না। চক্রান্ত করে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়ানো। সুতরাং এই হিংসা, এই দেশ, এই চক্রান্ত কিন্তু সুভাষচন্দ্রকে একদম কম বয়স থেকেই পেতে হয়েছে, এবং সেটা চলেছিল সুভাষচন্দ্র যতদিন ভারতবর্ষে ছিল। এমনকি যখন লড়াই হলো, আজাদিন ফৌজের লড়াই, সেই জিনিস হয়েছে, একই জিনিস। গান্ধীজি বলেননি ব্রিটিশের ধ্বংসের উপর দিয়ে আমরা স্বাধীনতা চাই না? কি সুন্দর কথাবার্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের সহায়তা করলেন। এইসব বিশ্বাসঘাতক, এইসব নোংরা, এইসব জঘন্য, এইসব স্বার্থপর, এইসব ধান্দাবাজ লোকদের সম্বন্ধে আমাদের আস্তে আস্তে জানতেই হবে। সেই জন্য আজকে আমি এটা শেষ করছি এই কথা বলে, যে চক্রান্ত সুভাষচন্দ্রের বিরুদ্ধে হয়েছে, সেই ঘটনাগুলো যদি আমরা সবাই না জানতে পারি, যেগুলো লুকিয়ে রাখা হয়। এটা মোরারজি দেশাইয়ের একটা স্মৃতিকথা, একটা বই, সেটা লাকিলি পাওয়া গেছে, এগুলো তো কেউ জানে না, জানানো হয় না, ইতিহাসে লেখা নেই, ইতিহাসে বাদ দেওয়া হয়েছে। লোককে জানাতে হবে। কবে জানবে লোকে? আস্তে আস্তে জানবে। ইতিহাস তো মাটি ঘুরে বেরিয়ে আসে। সুতরাং সেই জন্য আপনাদের বলছি,
জওহরলালের নোংরামি, গান্ধীজির নোংরামি, গান্ধীজির হিংসা, বল্লভভাই প্যাটেলের হিংসা, ভোলাভাই দেশাইয়ের নেতাজি বিরোধী কথাবার্তা, নেতাজি বিরোধী আচার আচরণ, গোবিন্দ বল্লভ পন্থের আচার আচরণ, কৃপালিনী আপা, অনেক 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 আছে। এগুলো সব আমাদের প্রকাশ করা দরকার। এদের হিংসার সম্বন্ধে লোকে জানুক যে একদিকে নিষ্কলঙ্ক সুভাষচন্দ্র, একদিকে ব্রিটিশ স্থাপক গান্ধীজি এবং তার গোষ্ঠী, গান্ধী নেহেরু গোষ্ঠী। গোষ্ঠীতে এক গাদা লোক আছে। একদিকে সাম্রাজ্যবাদ বিরোধী সুভাষচন্দ্রের আক্রমণ, অপরদিকে সাম্রাজ্যবাদের পায়ে তেল দেওয়া, বুট লিকিং অ্যান্ড ফুট লিকিং, এই গান্ধী নেহেরু গোষ্ঠী। গোষ্ঠীর মতো সবাই আছে। এই নেহেরু পরিবারটাই তো পুরো, তারপরে তো বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে সেই ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে সবাই। সুতরাং এদের ক্ষমা নেই। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, এরকম একটা স্লোগান উঠতো, ততদিন নেহেরু পরিবার থাকবে। না, নেহেরু পরিবার থাকবে না, এই চক্রান্তকারীরা থাকবে না, মুছে যাবে, মুছে যাচ্ছে। সুতরাং আপনাদের সবাইকে আবেদন করব, আজকের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আরও বেশি করে লোকের কাছে পৌঁছবে বলে খুশি হব। ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার। জয় হিন্দ। নেতাজি সুভাষ জিন্দাবাদ।